হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবং আজকে আমরা শুরু করতে চলেছি সোলো লেভেলিং এর সিজন 2। এবং গত এপিসোডে আমরা সিজন 1 এর এপিসোড 9, 10 এবং 11 শেষ করেছিলাম। আজকে আমরা এপিসোড 1 থেকে শুরু করব। একটা বা দুইটা এপিসোড করে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। আমি চেষ্টা করেছিলাম আপনাদের জন্য ফুল সিজন সোলো লেভেলিং এর একদম একসাথে দেওয়ার জন্য, কিন্তু একটু কপিরাইট এবং অন্যান্য ইস্যুর কারণে আমি দিতে পারিনি। তো আমি ওইটা গিভ আপ করে এখন সিজন 2 এর দিকেই এগোবো। চলুন কথা না বাড়িয়ে সিজন 2 শুরু করা যাক। সিজন 2 এপিসোড 1 এর শুরুতে আমরা দেখতে পাই জিনহু তার বেডে ঘুমাচ্ছিল এবং তখন জিনহার কাছ থেকে তার কাছে একটা কল আসে এবং কল ধরার পর সে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ঘুমোচ্ছ? এবং জিনহু হ্যাঁ উত্তর দিলে জিনহা বলে যে সে কি তার টিচার কনফারেন্সের কথা ভুলে গিয়েছে। তারপর সিনটা নিয়ে যাওয়া হয় জিনার কলেজের দিকে এবং আমরা দেখতে পাই জিনহু সেখানে যায় টিচার কনফারেন্সের জন্য। এবং জিনহা তার ভাইকে দেখে অবাক হয়ে যায় যে সে কি তার নিজের ভাই। তখন জিনহু বলে যে তাকে কি বাজে দেখাচ্ছে। এটা বলার পরপরই আমাদের মেইন ক্যারেক্টার এবং ডানজন এই বিষয়ে কিছু ধারণা দেওয়া হয়, যেটা আমাদের সিজন 1 এও দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো আমরা স্কিপ করার ট্রাই করব। তারপর আমাদের আবার কাহিনীতে নিয়ে আসা হয় এবং জিনহাকে নিয়ে জিনহু টিচার কনফারেন্সের জন্য যাচ্ছিল। তখন সব মেয়েরা জিনহুর দিকে তাকিয়েছিল। জিনহা তখন বলে যে তুমি কি হট ডেটের জন্য ফিউচারে কোনো প্ল্যান রেডি করেছো? তখন জিনহু তার ছোট বোনের গাল ধরে একটু টানে এবং জিনহু নড়াচড়া করতে থাকে। তারপরে জিনহু টিচারের সাথে কথা বলার জন্য চলে যায় এবং তখন টিচার জিনার অনেক প্রশংসা করে এবং জিনহা একা একা বাইরে বসেছিল। তারপর জিনু এবং টিচারের কথা বলার শেষে টিচার তাকে প্রশ্ন করে যে এখন যদি জিনার পাওয়ার চলে আসে বা তার বিয়ে অ্যাওয়াকেন্ট হয় পাওয়ারের, তবে জিনহু কি তাকে একজন হান্টার হিসেবে যাওয়ার জন্য বলবে নাকি তার বর্তমান যে কেরিয়ার আছে এটা নিয়ে থাকার জন্যই বলবে। তখন জিনহু উত্তর দেয় যে সে বর্তমানে যে পথে আছে সেই পথেই যাওয়ার জন্য বলবে। তারপর সিনটা চেঞ্জ হয় এবং আমাদের সং একে দেখানো হয় এবং সে যখন বাইরে আসে কোনো একটা জায়গা থেকে, সে জিনহুকে দেখতে পায় এবং জিনহুকে দেখার পরপরই সে তাকে চিনে ফেলে। তারপর জিনহু ওর কাছে যায় এবং তাকে জিনআর ছবি দেখায় এবং তাকে বলে যে সে জিনাকে চেনে কি না। এবং তখন সঙ্গী অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিনার ভাই? জিনহু বলে যে কত ছোট এই দুনিয়া, তাই না? তারপর আমরা ওদের দুজনকে কথা বলতে দেখি এবং আমরা ওদের কনভারসেশনে বুঝি যে জিনহু ওকে হান্টার জব নিয়ে কিছু একটা বলতে চাইছে। এবং ওদের কনভারসেশনে আমরা শুনি যে সঙ্গী ওকে বলছে যে আমি জানি না টিচার তোমাকে কি বলেছে, কিন্তু আমি এই হান্টার জবটা ছাড়ছি না। তখন জিনহোকে কিছু বোঝাতে চাইলে সে বুঝতে চায় না এবং তখন জিনহো তাকে ডাক দিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তাদের কথা বলার মধ্য দিয়ে আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমাদের ওয়াং ডোংসুকে দেখানো হয় যে কিনা দেশে ফিরে এসেছিল এবং জিনচুল তাকে ওয়েলকাম জানাচ্ছিল। তারপর সে জিনচুলকে কিছু উল্টাপাল্টা কথা জানায়, কিন্তু জিনচুল এগুলো পাত্তা না দিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে অনেকদিন থাকার জন্য এসেছো? তখন ওয়াং ডোংসু তাকে উত্তর দেয় যে যেই দেশকে আমি ভালোবাসি না সেই দেশে থাকার জন্য আমার এত সময় নেই। এবং তাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ওয়াং ডোংসু তার দেশ ছেড়ে অনেক আগে চলে গিয়েছিল, কারণ সে এই দেশকে তেমন একটা পছন্দ করে না। তখন এই কথা শোনার পরে জিনচুল সামনের দিকে এগিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি যে দেশকে অনেক আগে ছেড়ে গিয়েছিলে সেই দেশে আবার ফিরে এসেছো শুধু দুইজন হান্টারকে খোঁজার জন্য না। তারপর ওয়াং ডোংসু তাকে বলে যে ওদের শুধু খোঁজার জন্য আসেনি এবং যা হবে তার ডানজনের ভেতর দেখা যাবে। এবং আরো অনেক কথা বলে এবং কথা বলার শেষে সে জিনচুলকে বলে যে তুমি এত বোকা নয় যে আমাকে আটকানোর চেষ্টা করবে। তখন জিনচুল উত্তরে বলে যে আমি শুধু আমার কাজ করে যাই। এখানে ওদের কনভারসেশন শেষ হয়ে যায় এবং আমাদের তখন হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং চুইকে দেখানো হয়। চুই মানে চুইজং ইন। তখন চই এবং আমাদের চেয়ারম্যানের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের যে গত সিজন 1 এর লাস্ট এপিসোডে তারা জেজু আইল্যান্ডের মিশনে গিয়েছিল, এই মিশন থেকে তারা ফিরে এসেছে এবং তারা জানতে পেরেছে যে পিঁপড়াগুলো জেজু আইল্যান্ডে ওদের ওড়ার মতো পাখাও আছে। তাদের কথা বলার শেষে আমাদের একটা ডানজন দেখানো হয় এবং সেখানে আমরা হোয়াইট টাইগার গিল্ডের যে ম্যানেজার এবং তার সহকর্মী ওদের দুজনকে দেখতে পারি। তারা ওই সময় কথা বলছিল এবং তখন জিনহো সঙ্গীকে নিয়ে সেখানে চলে যায় এবং তাদের কথা বলার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সে এই ডানজনের জন্য সাইন আপ করেছিল কারণ সে সঙ্গীকে ট্রেন করতে চায় একটু। তারপর জিনহো এবং ম্যানেজাররা কথা বলছিল এবং তখন পেছন থেকে একজন ডাক দেয়। জিনহো তখন ম্যানেজারের কাছে প্রশ্ন করে যে ও কে, এবং ম্যানেজার বলে যে ও এ র্যাঙ্ক হান্টার কিম চুল, তাকে আমরা কিম বলেই ডাকবো। ম্যানেজার জিনহোকে আরো বলে যে সে একজন ট্যাঙ্কের মতো, মানে তার শরীরে এত গিয়ার, এই জন্য সে এই কথাটা বলে। ম্যানেজার ওর সম্পর্কে আরো ইনফরমেশন দেয় যে সে
একজন নতুন এ র্যাঙ্ক হান্টার এবং একটা ডানজনে যাওয়ার জন্য একজন লিডার প্রয়োজন এবং তাকে আমরা এই ডানজনের লিডার হিসেবে চুজ করেছি। তারপর ওই মিশনে অনেক ই র্যাঙ্ক দেখে কিম একটু বিরক্তি প্রকাশ করে ওদের উপর। তারপর জিনহো মনে মনে একটা কথা বলছিল যে এত শক্তিশালী হান্টার গুলোকে দেখে যদি সং এর মাইন্ডটা একটু চেঞ্জ হয়, এবং এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সে সঙ্গীকে এখানে এনেছে কারণ সে ই র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তার বিপদ সে বুঝে উঠতে পারছে না। তারপর তারা সবাই ডানজনের ভিতরে চলে যায় এবং সং এর এটা ফার্স্ট ডানজনের ভিতরে যাওয়া ছিল, তো সে একটু বেশি এক্সাইটেড ছিল। যখন জিনহো এবং সং ই এবং তার বাকি হান্টাররা সবাই ডানজনের ভিতরে চলে যায়, তখন হঠাৎ করে গেটটা রেড গেটে পরিণত হওয়া শুরু করে। তখন জিনহো বিপদটা বুঝতে পারে এবং সং কে বাইরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন জিনহো আর বাইরে যেতে পারে না। কিন্তু সে তার মাথাটা বের করে ওদেরকে জানিয়ে দেয় যে এটা অনেক ডেঞ্জারাস একটা। তখন ম্যানেজার মেবি হোয়াইট টাইগার গিল্ডের লিডারকে কল করে এবং ও নিজেও এটা শুনে অবাক হয়ে যায় যে কখনো সিরেন গেটকে রেড গেটে পরিণত হতে দেখেনি। এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে রেড গেট হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা গেট, এটা সাধারণত কোনো সিরেন বা ছোট গেটে হয় না। তারপর সিনটা আবার আমাদের জিনহুর দিকে আনা হয় এবং তারা সবাই অবাক হয়ে গিয়েছে যে তারা নভর্তি একটা জায়গায় চলে এসেছে। তখন একজন জানতে চায় যে তারা এখানে কিভাবে, এবং তাদের ওই মিশনের লিডার কিম বলে যে এটা রেড গেটে পরিণত হয়ে গিয়েছে। তখন সঙ্গী জিনহুকে প্রশ্ন করে যে একটা রেড গেট এবং একটা নর্মাল গেটের মধ্যে পার্থক্য কি। জিনহু উত্তরে বলে যে একটা রেড গেট তাদের দুনিয়া থেকে একদম আলাদা এবং এখানের এনিমি গুলো বা ম্যাজিক বিস্ট গুলো অনেক বেশি শক্তিশালী হয় একটা সাধারণ ডানজন থেকে, এবং তারা এই জায়গায় আসল মনস্টারটাকে হারানোর আগে পর্যন্ত এখানে ট্র্যাপ হয়ে থাকবে। এবং এটা বলার পরপরই তখন আমরা দেখি একটা এরো এসে একদম হান্টারের চোখে পড়ে এবং সে এখানেই মারা যায়। এবং আমরা আরো দেখতে পাই যে একটা এরো সং এর দিকে আসছিল, কিন্তু জিনহো ওকে প্রোটেক্ট করে নিয়েছে এবং এরোটাকে হাত দিয়ে ধরে নিয়েছে। এবং এটা দেখার পর একটা মেয়ে ওদেরকে দেখে ফেলে এবং সে নিজেও এটা দেখে অবাক হয়ে যায় যে একজন ই র্যাঙ্ক কিভাবে এত শক্তিশালী হতে পারে। তখন যারা এরো দিয়ে অ্যাটাক করেছিল তাদেরকে দেখানো হয় এবং সোলো লেভেলিং এর ভাষায় ওদেরকে আইস স্লেয়ার্স বলে। তখন এখানে লিডার কিম মানে এ র্যাঙ্ক যে ও বলে, যেহেতু আমরা একটা রেড গেটের ভিতরে ট্র্যাপ হয়ে আছি তাই আমরা কোনো অন্য হান্টার থেকে সাপোর্টও নিতে পারবো না। তো যদি তোমাদের সবাইকে বেঁচে থাকতে হয় তবে আমার কথা শুনে চলা উচিত, কারণ এখানে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক আমার। তখন সে আরো বলে যে সে এতগুলো মানুষকে কমান্ড দিয়ে রাখতে পারবে না এবং তাই সে দুইটা গ্রুপে ভাগ হয়ে যাওয়ার জন্য বলে। তখন কিছু কিছু হান্টার তার সাথে চলে যায় এবং কিছু কিছু হান্টারকে সে নেয় না কারণ তারা লো র্যাঙ্ক, এবং সে জিনহো এবং সং ইকেও সে কথাটা বলে এবং আরো বলে যে লো র্যাঙ্ক হান্টাররা ওকে শুধু স্লোই করবে। এবং কিমের কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে একদিনের সমান হচ্ছে রিয়েল দুনিয়ায় 1 ঘন্টা, এবং এখানে তারা 1 মাসের মতো থাকতে পারে যদি তারা তাড়াতাড়ি ডানজন গেটটা ক্লিয়ার না করে। তারপরে যে আগে মেয়েটা যে জিনুর দিকে তাকিয়ে ছিল এত শক্তিশালী একজন ই র্যাঙ্ক কিভাবে, সে বি গ্রুপে যাওয়ার জন্য বলে এবং লিডার ভাবে যে সে তাদের দিকে মায়া দেখাচ্ছে। তারপরে বি র্যাঙ্কের মেয়েটা জিনুয়ের কাছে আসে এবং তাকে হাত দিয়ে এরো আটকানোর কথা বলে এবং তাকে আরো প্রশ্ন করে যে তুমি একজন ই র্যাঙ্ক নও তাই না। এই কথা বলার পরে সে মনে মনে বলতে থাকে যে সে হয়তো বা একজন এ র্যাঙ্ক অথবা একজন এস র্যাঙ্ক হতে পারে। তখন ওই বি র্যাঙ্কের মেয়েটা সং এর সাথে একটু কথা বলে, তখন কিম জিনহুকে ডাক দিয়ে বলে যে আমরা গেটটা ক্লিয়ার করার জন্য ইস্টের দিকে যাচ্ছি। তার উত্তরে জিনহু বলে যে তাহলে আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি, এবং এই কথা বলে জিনহু ওয়েস্টের দিকে চলে যায়। তারপর কিম যখন তার টিম নিয়ে সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎ করে সে তার টিমকে একটা জায়গায় দাঁড় করিয়ে একটা গাছের মধ্যে আইসলেয়ারদের নখের আঁচড় দেখায় এবং বলে যে যত তাড়াতাড়ি ই র্যাঙ্ক গুলো মরে যাবে ভাবছিলাম তার চেয়েও তাড়াতাড়ি ওরা মারা যাবে। তারপর একটা কথা বলে কিম নিজেও অবাক হয়ে যায় যে ওই টিমে একজন বি র্যাঙ্ক এবং একজন সি র্যাঙ্কও আছে, তবুও সে ওইটা একজন ই র্যাঙ্ক টিম বললো কেন। এবং ওই কথার মধ্য দিয়ে সে জিনুকে ওই টিমের বা ওই গ্রুপের লিডার হিসেবে বোঝাতে চাইছে, এবং এটা ভেবে সে নিজেই একটু অবাক হয়ে যায়। যখন কিম ওই কথাটা ভাবছিল তখন হঠাৎ করে সামনে থেকে কিছু শব্দ শুনতে পায় এবং তারা ফাইটের জন্য রেডি হয়ে যায়। এই সময় ওরা দেখতে পায় যে ওদের সামনে কিছু জায়ান্ট বিয়ার অ্যাটাক করেছে এবং কিম ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং একটাকে মারতে পারে। তারপর সে বাকি দুইটার সাথেও ফাইট করছিল এবং ফাইটের মধ্য দিয়ে হঠাৎ করে জিনহুয়ের সিনটা আবার নিয়ে আসে আমাদের মধ্যে। এবং জিনহুরা যখন ওয়েস্টের দিকে যাচ্ছিল তখন বি র্যাঙ্কের মেয়েটা ওদের থামিয়ে বলে যে প্রত্যেকটা গাছের মধ্যেই নখের আঁচড় আছে, এবং এটা দেখে সে একটু ভয় পেয়ে যায় এবং ওদেরকে আগের জায়গায় ব্যাক যাওয়ার জন্য বলে। কিন্তু জিনহু তখন বলে যে
আমাদের সামনের দিকে যাওয়া উচিত। তখন জিনহো মনে মনে ভাবে যে এই ঠান্ডাটা তাদের অনেক বাধা দিতে পারে, তাই জন্য সে তার ইনভেন্টরি থেকে 4টা শীতের কাপড় বের করে ওদের সবাইকে দিয়ে দেয়। এবং এটা দেখে ওরা বাকি সবাই অবাক হয়ে যায় যে একজন এস র্যাঙ্ক বা এ র্যাঙ্ক 2টা সামান করার পরেই হাঁপিয়ে যায়, যেখানে ও 4টা বের করে কিন্তু ওর কিছুই মনে হয় না। তারপর সঙ্গী ওকে ডিরেক্ট প্রশ্ন করে বসে যে তুমি আসলে কে। তখন জিনহো ওর মাথায় হাত দেয় এবং বলে যে আমি তোমাকে এই বিপদের মধ্যে এনেছি এবং এটা আমার দায়িত্ব যে তোমাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়া, এবং শুধু প্রশ্ন করো না। তখন আমরা সঙ্গীর মুখের দিকে দেখে বুঝতে পারি যে সে একটু লজ্জাবোধ করছিল। তারপর জিনহো বাকি সবাইকেও বলে দেয় যে আমাকে কোনো প্রশ্ন করবে না এবং আমার কাছে কিছু চাইবেও না। জিনহো ওই কথাটা বলার পরে পেছন থেকে একটা জায়ান্ট বিয়ার ওদেরকে অ্যাটাক করার জন্য আসে এবং তখন জিনহো তার নিজের টাইটেলটা চেঞ্জ করে ওল্ফ অ্যাসাসিনে নিয়ে আসে। তার টাইটেল গুলোর মানে হচ্ছে ওল্ফ অ্যাসাসিন একটা, আরেকটা মেবি সামানিং ম্যাজিক একটা। ওল্ফ অ্যাসাসিন হচ্ছে যে সে তার নিজের পাওয়ার দিয়ে ফাইট করবে, এবং আরেকটা যে টাইটেল সেটা হচ্ছে মেবি সামানিং ম্যাজিকের জন্য। তখন আমরা বাইক ইউনহোকে দেখতে পারি যে হচ্ছে হোয়াইট টাইগার গিল্ডের লিডার। সে এখানে আসে এবং সে মনে মনে ভাবতে থাকে যে সবকিছু এ র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে, যে সে কত ভালোভাবে ফাইট করতে পারবে এবং সব দায়িত্ব তারই উপর, এটা ভাবছিল সে। কিন্তু তখন ম্যানেজার ওকে বলে ওঠে যে এই গেটের ভিতরে আরো 2জন হান্টারও গেছে যে কিনা ই র্যাঙ্ক, এবং তার মধ্যে একজন হচ্ছে জিনহো সাং। এটা শোনার পরে বাইক ইউনহো একদম অবাক হয়ে যায়। তখন ম্যানেজার আরো বলে যে সে ভাবছে যে জিনহো রি অ্যাওয়াকেন হয়েছে। বাইক ইউনহো তখন তাকে প্রশ্ন করে যে তুমি কি কনফার্ম যে তার রি অ্যাওয়াকেন হয়েছে। তখন ম্যানেজার না বলে। বাইক ইউনহো এটা শোনার পর একটু চিন্তিত হয়ে পড়ে, এবং তখন একটা গাড়ি আসে এবং গাড়ি থেকে ওয়াং ডংসু বেরিয়ে আসে এবং তার সাথে সাথে আমাদের জিনচুলো বেরিয়ে আসে। ডংসু গাড়ি থেকে বেরিয়ে আসার পরে বাইক ইউনহো তাকে প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো, তুমি তো আমেরিকায় থাকার কথা। তখন তারা 2জন অনেক কথা বলে এবং কথা বলার মধ্য দিয়ে বাইক ইউনহো বুঝে যায় যে সেও জিনহো পিছনে পড়ে আছে। তখন জিনচুল মনে মনে ভাবতে থাকে যে জিনহো অনেক লাকি, কারণ এত শক্তিশালী হওয়ার পরেও ডংসু একটা রেড গেট ভাঙতে পারে না। সে আরো বলে যে যদি জিনহো সাং ওই রেড গেট থেকে বেরিয়ে আসতে পারে। তারপর আমাদের আবারও জিনহোকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে সে এক পাঞ্চ দিয়ে ওই জায়ান্ট বিয়ারটাকে মেরে ফেলে এবং বলে যে রেড গেটের মনস্টার গুলো আসলে অনেক বেশি এক্সপি দেয়। তারপরে আমাদের রাতের দিকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই তারা বিয়ারটার মাংস পুড়ে খাচ্ছে। তারপর তারা যখন খাবার খাচ্ছিল তখন তারা জিনহো সাংকে নিয়ে কথা বলে এবং তারা ওকে একটু আজব টাইপের বলে। তখন সঙ্গে একটু মুচকি হাসি দেয় এবং বলে যে সে আসলে একটু স্ট্রেঞ্জ। তারপর আবার আমাদের জিনহো সাংকে দেখানো হয় এবং সে একটা কেইভের পাশে ছিল যেখানে অনেক অনেক জায়ান্ট বিয়ার, এবং মেবি ওইটাই তাদের আড্ডা বা বাসা ছিল। তখন জিনহো সাং তার সামারিং ম্যাজিক ইউজ করে এবং সব ডেড সোলজারকে ফাইট করার জন্য নিয়ে আসে, এবং সেখানে আমরা ইগ্রিসকেও দেখতে পাই যে কিনা ওই শ্যাডো আর্মির কমান্ডার ছিল, এবং জিনহো ইগ্রিসকে তার ফার্স্ট মিশন দেয়। তারপর ওই শ্যাডো আর্মি সবগুলো মিলে ওই জায়ান্ট বিয়ার গুলোকে মেরে ফেলে, এবং ওই বিয়ার সবগুলোকে মেরে ফেলার পর তাদের লিডার বেরিয়ে আসে এবং লিডারটা একাই ওই সবগুলো শ্যাডো আর্মিকে মেরে ফেলে। তখন জিনহো এটা দেখে অবাক হয়ে যায় যে একটু সময়ের ভিতরেই সে তার সব শ্যাডো আর্মিকে মেরে ফেলেছে এবং তার সব মনা পাওয়ারও শেষ করে দিয়েছে। সব শ্যাডো আর্মি মারা যাওয়ার পর জিনহো ইগ্রিসকে ওই বিয়ারদের লিডারকে মারার জন্য পাঠিয়ে দেয়। তখন ইগ্রিস ফাইটের জন্য চলে যায় এবং সে 3টা অ্যাটাকের মধ্যেই ওই জায়ান্ট বিয়ারদের লিডারকে মেরে ফেলে। তখন জিনহো ওই ফাইটটা দেখে বলে যে যদি লাস্ট এপিসোডে ইগ্রিস তার সাথে সোর্ড দিয়ে ফাইট করতো তাহলে সে অবশ্যই মারা যেত। সে আরো ভাবে যে তার বর্তমান লেভেল অনুযায়ী সে ইগ্রিসের সমান পাওয়ারফুল। তার একটু পর সে আবার ভাবে যে হয়তো বা না। তারপর সিনটা আমাদের কিমের দিকে নিয়ে আসা হয় এবং এখানে আনার পরে আমরা দেখতে পারি যে তার সাথে যতগুলো হান্টার এসেছিল তারা সবাই মারা গেছে, এবং সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে থাকা সত্ত্বেও বাকি হান্টাররা মারা গেছে এবং সেও এরকম একটা করুণ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কিম মনে মনে আরো বলে যে সে হোয়াইট টাইগার গিল্ডের এলাইট স্কোয়াডে জয়েন করার কথা ছিল, কিন্তু এখানেই তার মরতে হচ্ছে। তখন একটা হান্টার পেছন থেকে কিমকে সাহায্যের জন্য ডাক দেয় এবং একটা আইসেলফ এসে তাকেও মেরে ফেলে। কিম এটা থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তখন আমাদের ওই আইসেল লিডারকে দেখানো হয় এবং ওদের লিডারকে দেখানোর মধ্যে দিয়ে আমাদের সিজন 2 এর প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। এই লাস্ট সিনের মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট হয়ে থাকে যে জিনহো কি আদৌ বেঁচে ফিরতে পারবে ওই লিডারের কাছ থেকে এবং ওই আইসেলভের সোলজারের কাছ থেকে। এটা আমরা আগামী এপিসোডেই দেখতে পারবো এবং নেক্সট এপিসোড খুব শীঘ্রই বেরোতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট এপিসোডের সাথে আরো বিভিন্ন এরকম এনিমে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।